সাত খুনের দায়ে নূর হোসেন ও র্যাবের সাবেক ৩ কর্মকর্তা সহ ২৬ জনের ফাঁসি, খুশি স্বজনরা। রায় দ্রুত কার্যকরের দাবি। সবাই আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছে, আমরা রায়ে সন্তুষ্ট। এই রায়টাই বহাল থাকে, এটা আমার চাওয়া, এবং দ্রুত যাতে এই রায়টা কার্যকারিতা করা হয়। কারাগারে থাকা টাঙ্গাইলের এমপি রানা জেলা আওয়ামী লীগের কমিটি থেকে বহিষ্কার, পদ হারালেন তার ৩ ভাইও। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত কুষ্টিয়ার জনজীবন, ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের ভিড় বাড়ছে হাসপাতালে। আমন্ত্রণ HRRM দেশ 24-এ আপনাদের সাথে আছে আমি মাফতুহা মিলি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার পুরো খবর। অবশেষে রায় মিলল বহুল আলোচিত নারায়ণগঞ্জের ৭ খুন মামলার। সকালে জেলা দায়রা ও জজ আদালত নৃশংস এ খুনের দায়ের মূল আসামি নূর হোসেন ও র্যাবের সাবেক ৩ কর্মকর্তা সহ ২৬ জনের ফাঁসির আদেশ দেন। বাকি ৯ জনকে দিয়েছেন বিভিন্ন মেয়াদের কারাদণ্ড। রায়ে বাদীপক্ষ সন্তোষ প্রকাশ করলেও উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছে আসামিপক্ষ। বিস্তারিত জানাচ্ছেন আশিকিন প্রিন্স। বহুল আলোচিত ৭ খুন মামলার রায় দেয়া হবে, তাই সকাল থেকেই নারায়ণগঞ্জের আদালত পাড়ায় নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল 10টার কিছু আগে ৩৫ আসামির মধ্যে গ্রেপ্তার ২৩ আসামিকে কড়া নিরাপত্তায় হাজির করা হয় আদালতে, যাদের ১৭ জনই র্যাবের সাবেক সদস্য। বাহিনীটির সাবেক ৮ সদস্য সহ বাকি ১২ আসামি মামলার শুরু থেকেই পলাতক। আসামিদের সরাসরি নেওয়া হয় জেলা ও দায়রা জজ আদালতের এজলাসে। ঘড়ির কাঁটা সকাল 10টার ঘরে পৌঁছাতেই রায় দেয়া শুরু করেন আদালত। সংক্ষিপ্ত সেই রায়েই নির্ধারিত হয়ে যায় অভিযুক্তদের ভাগ্য। মামলার প্রধান আসামি নূর হোসেন সহ চাকরিচ্যুত লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ, মেজর আরিফ হোসেন, লেফটেন্যান্ট কমান্ডার মাসুদ রানা, হাবিলদার এমদাদুল হক, ল্যান্স নায়েক হীরা, ল্যান্স নায়েক বেলাল, সিপাহী আবু তৈয়ব, এসআই পূর্ণেন্দু বালা, কনস্টেবল বাবুল সহ ২৬ জনকে মৃত্যুদণ্ড দেন আদালত। আর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় ৯ জনকে। রায়ের পরপরই আদালত চত্বরে আনন্দ মিছিল করেন আইনজীবীরা। প্রত্যাশিত রায়ে সন্তুষ্ট বাদী ও রাষ্ট্রপক্ষ বলেন, এতে প্রতিষ্ঠা হয়েছে ন্যায় বিচার। সাধারণ মানুষ এবং আমাদের দীর্ঘ প্রতীক্ষার ফসল আজকে যে রায় ঘোষিত হয়েছে, সেই রায়ে আমরা আইনজীবী থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষ খুশি। এই রায় অবিলম্বে কার্যকর হবে, সেটাই আমরা আশা করি। র্যাব, পুলিশ, সেনাবাহিনীর ঊর্ধ্বতম অফিসাররাও এই ঘটনার সাথে যুক্ত হওয়ার কারণে যে ন্যায় বিচারটা আজকে বিজ্ঞ আদালত থেকে আমরা পেয়েছি, আমি মনে করি যে এই বিচারের মাধ্যমে দেশের যে বিচার ব্যবস্থার যে ধীরতা ছিল, নিরপেক্ষতা ছিল, তা পুনরায় প্রমাণ করতে রাষ্ট্রের সক্ষম হয়েছেন। তবে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন আসামিপক্ষ। আসামিপক্ষ মনে করে সে মহামান্য উচ্চ আদালতে যদি আপিল দায়ের করেন, উচ্চ আদালতে তিনি প্রতিকার পাবেন বলে বিশ্বাস করি আমি। অভিযোগ গঠনের ৩৮ কার্যদিবসে নিষ্পত্তি করা হলো আলোচিত এই মামলা। ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ আদালত থেকে ফেরার পথে সিটি কর্পোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার সহ ৭ জনকে অপহরণ করে হত্যা করা হয়। এর ৩ দিন পর শীতলক্ষ্যা নদীতে ভেসে ওঠে তাদের মরদেহ। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, নারায়ণগঞ্জ। এদিকে ৭ খুন মামলার রায়ে খুশি নিহতদের স্বজনরা। তাদের চাওয়া যুগান্তকারী এই রায় যেন দ্রুত কার্যকর হয়। একই সাথে আশা করেন উচ্চ আদালতেও বহাল থাকবে এ রায়। অবশেষে অবসান ২ বছরেরও বেশি সময়ের প্রতীক্ষার। ২০১৪ সালে ঘটে যাওয়া নারায়ণগঞ্জের লোমহর্ষক ৭ খুন মামলার রায় দিলেন আদালত। ৩৫ আসামির মধ্যে প্রধান আসামি নূর হোসেন সহ ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং বাকিদের দেয়া হয় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন নিহতদের স্বজনরা। এজন্য কৃতজ্ঞতা জানান সরকার প্রধান সহ মামলা পরিচালনায় সংশ্লিষ্টদের। তবে এজাহারভুক্ত অনেককে অব্যাহতি দেয়ায় হতাশা ছিল কারো কারো কণ্ঠে।
সবার প্রতি কৃতজ্ঞ। মাননীয় প্রধানমন্ত্রী, আইনজীবী সমিতি, সাধারণ মানুষ এবং সাংবাদিক সবাই আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছে। আমরা রায়ে সন্তুষ্ট। উচ্চ আদালতে যাতে এই রায়টাই বহাল থাকে এটা আমার চাওয়া, এবং দ্রুত যাতে এই রায়টা কার্যকারিতা করা হয়। ইয়াসিন আজি, আমিনুল ইসলাম রাজু, ইকবাল হোসেন, আশিক, এরাই হত্যা যোগানদাতা পরিকল্পনাকারী। আমার এজাহারকৃত আসামি বাদ দিছে, এই জন্য আমি রায় অসন্তুষ্ট। স্থানীয়দের প্রত্যাশা এই সাজা বহাল রাখবে উচ্চ আদালত, সেই সাথে দ্রুত কার্যকর করা হবে রায়। মাননীয় আদালত যে রায় দিয়েছেন এটা একটা যুগান্তকারী রায় দিয়েছেন, এই রায়ে আমরা সন্তুষ্ট। এই রায়টি কার্যকর হলে আমাদের যে 7 জন লোক মারা গেছে তাদের আত্মার অন্তত কিছুটা হলেও শান্তি পাবে। বাচ্চাদের দিতে পারবো না, যেন বাচ্চাদের লেখাপড়া করাইতে পারি, এই সুযোগটা যেন, এই দয়া যেন আমাদের দেখায়। দণ্ডপ্রাপ্ত 12 পলাতক আসামিকে দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিও জানান তারা। হাসান শুভ্র, চ্যানেল 24, ঢাকা। 2014 সালের 27 এপ্রিল থেকে 2017 সালের 16 জানুয়ারি নানা আইনি প্রক্রিয়ার শেষে দেয়া হলো মামলার রায়। দর্শক, চলুন এক নজর দেখে আসি 7 খুন মামলার আদ্যপ্রান্ত। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জ আদালত থেকে ফেরার পথে অপহরণ করা হয় সিটি কর্পোরেশনের তৎকালীন প্যানেল মেয়র নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকার সহ 7 জনকে। 30 এপ্রিল শীতলক্ষা নদীতে ভেসে ওঠে 6 জনের মরদেহ। পরদিন মেলে আরও একজনের লাশ, যা ওই সময় আলোচনার ঝড় তোলে সব মহলে। অপহরণের পরই কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রী 6 জনকে আসামি করে মামলা করে। 30 এপ্রিল মরদেহ পাওয়ার পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। আর 11 মে আরেকটি হত্যা মামলা করেন আইনজীবী চন্দন সরকারের মেয়ের জামাই। ফতুল্লা থানায় করা 2টি মামলারই তদন্তে উঠে আসে সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগের তৎকালীন সহসভাপতি নূর হোসেন, র্যাব 11 কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল তারেক, কমান্ডার রানা, মেজর আরিফ সহ 35 জনের নাম। এরপর 2014 সালের 16 মে ঢাকা সেনানিবাস থেকে লেফটেন্যান্ট কর্নেল তারেক সাইদ ও মেজর আরিফ হোসেনকে এবং পরের দিন গ্রেপ্তার করা হয় কমান্ডার রানাকে। র্যাবের সাবেক 3 কর্মকর্তা সহ এরপর একে একে গ্রেপ্তার হন 17 জন এবং নূর হোসেনের 5 সহযোগী। 2014 সালের 14 জুন ভারতের দমদম বিমানবন্দর এলাকায় আটক করা হয় মামলার প্রধান আসামি নূর হোসেনকে। সব আইনি প্রক্রিয়া শেষ করে 2015 সালের 12 নভেম্বর বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়, আর 14 নভেম্বর তাকে হাজির করা হয় নারায়ণগঞ্জ আদালতে। এরপর 2016 সালের 8 ফেব্রুয়ারি অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় আলোচিত এই মামলার বিচার কাজ। প্রায় 2.5 বছর ধরে চলা বিচার কাজে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি আর বাদীপক্ষের সাক্ষ্য নেন আদালত। আসামিদের মধ্যে 21 জন ফৌজদারি কার্যবিধির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর মধ্যে রাষ্ট্রপক্ষের মোট 106 জনের সাক্ষ্য শুনেছেন আদালত। সব আইনি প্রক্রিয়া শেষে মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারণ হয় 2017 সালের 16 জানুয়ারি। নাদিম হোসেন, চ্যানেল 24। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে ধর্মীয় অবমাননার অভিযোগে গ্রেপ্তার রসরাজ দাসের জামিন মঞ্জুর করেছেন আদালত। সকালে জেলা ও দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন। আর আইনজীবী জানান, আসামি রসরাজের উপস্থিতিতে শুনানি হয়। শুনানি শেষে তার অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন আদালত। মামলার অভিযোগপত্র দাখিল পর্যন্ত থাকবে জামিনের মেয়াদ। সামাজিক যোগাযোগের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গত বছর 30 অক্টোবর নাসিরনগরে হামলা, ভাঙচুর ও লুটপাট চলে। এদিকে কারাগারে থাকা টাঙ্গাইলের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। এছাড়া দল থেকে তার আরও 3 ভাইকেও বহিষ্কার করা হয়েছে। সকালে জেলা আওয়ামী লীগের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই খবরে আনন্দ মিছিল হয়েছে শহরে। সংসদ সদস্য আমানুর রহমান খান রানার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের জরুরি এই বৈঠক। প্রায় 1 ঘন্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে এমপি রানাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের সভানেত্রী। জেলার শীর্ষ নেতারা জানান, পুলিশের তদন্তে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় এমপি রানা সহ তার ভাইদের জড়িত থাকার বিষয়টি উঠে আসার পরই দল থেকে বহিষ্কারের দাবি ওঠে। যারা হত্যাকারী বলে আসামি হিসেবে চিহ্নিত হয়ে গেছে
তাদেরকে দলের থেকে বহিষ্কার করার জন্য চূড়ান্তভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে। এই খবর ছড়িয়ে পড়লে শহরে আনন্দ মিছিল বের হয়। জেলা আওয়ামী লীগের এই সিদ্ধান্তে খুশি ভুক্তভোগীর পরিবারও। আওয়ামী লীগের প্রতিও আমি কৃতজ্ঞ থাকব যে দেরিতে হলেও খুনিদের বহিষ্কারের সিদ্ধান্ত ওনারা নিয়েছেন। খান পরিবারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আমার ভাইকে তারা হত্যা করছে। 2013 সালের 18 ডিসেম্বর রাতে খুন হন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ। এ হত্যা মামলায় বর্তমানে কারাগারে আছেন টাঙ্গাইলের প্রভাবশালী এই সংসদ সদস্য। এছাড়া অভিযোগ রয়েছে গত বছরের 9 নভেম্বর রাতে ঘাটাইল উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আবু সাইদের ওপর হামলা চালানো হয় এমপি রানার পরিকল্পনা ও নির্দেশে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। HRRM দেশ 24 নিচ্ছে একটু বিরতি, ফিরছি একটু পরে, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ HRRM দেশ 24-এ। বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় শিশুসহ 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 2 জন। পুলিশ জানায় সকালে ফকিরহাটের কাকডাঙ্গা মোড়ে যাত্রীবাহী একটি ভ্যান মহাসড়কে উঠতে যায়। এ সময় ঢাকাগামী একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যান চালক ও একই পরিবারের শিশুসহ 2 জন মারা যায়, আহত হয় আরও 2 জন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ফকিরহাট ও বাগেরহাট হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরও এক শিশু। চারিদিকে কনকনে হিমেল হাওয়া, জেঁকে বসেছে শীত, বেড়েছে রোগবালাইও। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে ভিড় করছেন শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ। তাই দুর্ভোগের অন্ত নেই কুষ্টিয়াবাসীর। আবহাওয়া অফিস জানিয়েছে শীতের তীব্রতা থাকবে আরও কয়েকদিন। কুষ্টিয়ায় 1 সপ্তাহ ধরে বেড়েছে শীতের তীব্রতা। সকাল সন্ধ্যায় দেখা মিলছে ঘন কুয়াশার। কনকনে ঠান্ডা বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। দিনের একটি বড় সময় ঘরে বন্দী হয়ে থাকতে হচ্ছে কর্মজীবীদের। এত শীত পড়বে জানা ছিল না, এত শীতের ভিতরে আমরা কোনো কাজকর্ম করতে পারছি না। এই শীতে খুব কষ্ট, হাত পা টাস ধরে আসে, তবু পেটের দায়ে আমার ভ্যান চালানো লাগে, কি করব। শীতে মানুষ অতিষ্ঠ, মানে রাস্তায় বের হতে পারছে না, দেখেন রাস্তা ফাঁকা। বেড়েছে নানান রোগবালাইয়ের প্রকোপ। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে প্রতিদিনই হাসপাতালে ভিড় করছেন শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ। ভাইরাল জন্য ডায়রিয়া বেশি হয়, ওটা ভাইরাস খুব বেশি পরিমাণ হয় আর কি। অনেক আমরা টিম কাজ করতে, এখানে মাত্র 10টা বেড, পার ডেতে আমাদের 70, 80, 90 টাকা রোগী ভর্তি থাকতেছে আমাদের আর কি। এমন পরিস্থিতিতে গরম কাপড়ের দোকানে ভিড় করছে সব শ্রেণীর লোকজন। তাই ফুটপাতে শীতের কাপড়ের দোকানেও বেড়েছে বিকিকিনি। শীত এবং ঘন বাতাস যত পড়বে তত আমাদের শীতের কাপড় চোপড়গুলো তত বেচা কেনা বেশি বৃদ্ধি হবে। বেচা কেনা ভালোই হচ্ছে, শীতের টাইম তো পুরোনো কাপড় চোপড় বেচছি। আসলে ভাই শীতটা অনেক ঘন, তার উপরে ঘন কুয়াশার কারণ ঠিক আছে কুষ্টিয়াতে আসছে শীতের পোশাক কেনার জন্য। আপনার ফুটপাতের এইসব সামগ্রীগুলোর রেট অনেক কম দোকানের তুলনায়। আবহাওয়া অফিস বলছে শীতের এই তীব্রতা থাকতে পারে আরও কয়েকদিন। সামনের 2 থেকে 3 দিন মৃদু শৈত্যপ্রবাহ বেড়ে যাবে কুষ্টিয়া, যশোর, এদিকে হচ্ছে কুড়িগ্রাম, নীলফামারী, সৈয়দপুর, দিনাজপুর, রাজশাহী। আর সাথে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি অথবা মানে ডিজেল, ওটা বলি ডিজেল আমরা, ওটা হতে পারে। তারপরে তাপমাত্রা নেমে যাবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। HRRM দেশ 24-এ নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ HRRM দেশ 24-এ। BCS ক্যাডার এবং নন ক্যাডার শিক্ষকদের জন্য স্বতন্ত্র বিধিমালা প্রণয়নের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মতবিনিময় সভা করেছে BCS সাধারণ শিক্ষক সমিতি। দুপুরে বরিশাল প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন শিক্ষকরা। এ সময় তারা অভিযোগ করেন বেসরকারি কলেজ জাতীয়করণের ফলে সংশ্লিষ্ট কলেজের শিক্ষকগণ ক্যাডারভুক্ত হচ্ছেন, ফলে পিছিয়ে পড়ছেন BCS প্রাপ্তরা। এতে ক্যাডারপ্রাপ্ত শিক্ষকরা নিয়োগ, পদায়ন, জ্যেষ্ঠতা ও পদোন্নতিতেও পিছিয়ে যাচ্ছেন। এই কর্মসূচি পালন হয়েছে কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, নাটোর সহ বিভিন্ন স্থানে। নগরীতে রাস্তা খুঁড়ে পানি সরবরাহ ও বিতরণ লাইন বসাচ্ছে খুলনা ওয়াসা।
এই খোঁড়াখুড়ির কারণে নগরীতে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট। এছাড়া পাইপ বসানোর পর দ্রুত সড়ক সংস্কার না করায় দুর্ভোগে পড়েছেন নগরবাসী। ওয়াসা বলছে শিগগিরই শুরু হবে সংস্কার কাজ। গত বছরের ডিসেম্বরে পানির পাইপলাইন বসানোর কাজ শুরু করে খুলনা ওয়াসা। খুলনা যশোর মহাসড়ক, খানজাহান আলী সড়ক, কেডিএ এভিনিউ এবং রূপসা থেকে শিপইয়ার্ড সড়কে বসানো হচ্ছে 1 কিলোমিটার ব্যাসের এই পাইপ। এছাড়া শহরের অলিগলিতেও সড়ক খুঁড়ে 3 থেকে 16 ইঞ্চি ব্যাসের পাইপ বসাচ্ছে ওয়াসা। এই খোঁড়াখুড়ির কারণে ধুলাবালির পাশাপাশি নগরীতে সৃষ্টি হচ্ছে যানজট। ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ধুলো বালির যেমন জট অ্যাক্সিডেন্ট টুকটাক লেগেই আছে। ব্যবসা প্রতিষ্ঠান যারা এই রোডের পাশে খোলা রাখছি তাদের ধুলা বালিতে প্রচুর অসুবিধা হচ্ছে। খুঁড়ের রাস্তায় রেখে যাচ্ছে, আর কবে এটা এরপরে পিচ পড়বে কেউ বলতে পারতেছে না। তারা পরিপূর্ণভাবে কাজ না করে চলে যায়। তবে আমাদের এই খুলনাবাসীর সমস্যার কোনো অন্ত নাই। সড়ক খুঁড়ে পাইপ বসানোর পর বালু দিয়ে তা ভরাট করা হলেও এখন এই পিচ দেওয়া হচ্ছে না সড়কে। ফলে এবড়ো থেবড়ো সড়কে পথ চলাই যেন দায়। 2 লাইন ছেলে 1 লাইন বন্ধ, গলির ভিতরে আসতে হচ্ছে। রাস্তার অত্রতত্র বালি ফেলানো বা কাদা মাটি, এই রাস্তা বন্ধ, বাইপাস হয়ে যাওয়া লাগতেছে। রাত 8টার পরের থেকে সারা রাত ভর কাজটা করে, সকালে শেষ কাজটা, জনগণের অন্তত সুবিধা হয়। ওয়াসা বলছে ফেব্রুয়ারির শেষ দিকে অথবা মার্চের প্রথমে শুরু হবে সড়ক সংস্কারের কাজ। বিদেশি ঠিকাদার তাদের আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে যে রাস্তা খনন এবং রাস্তা পুনরায় রিপেয়ারিংয়ের কাজগুলো অত্যাধুনিক এবং যন্ত্রপাতির মাধ্যমে করা হবে। এই রাস্তার কাজটা দ্রুত গতিতে ভরাট করে এবং মানসম্পন্ন অবস্থায় কাজ শেষ করা হবে। পাইপলাইন বসানো এবং সড়ক সংস্কার কাজে খরচ ধরা হয়েছে 570 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল HRRM দেশ 24-এ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।